উই অল আর প্রোডাক্ট অফ পলিটিক্স অনলি। এবার সেটা কেন আমরা নেগেটিভলি ধরি? কারণ আমাদের কাছে এক্সাম্পল নেই ভালো পলিটিশিয়ানসের। কুসংস্কারটাকে কোয়েশ্চেন করা মানে নিজের এক্সিস্টেন্সকে কোয়েশ্চেন করা হয়ে যায়, বাবা মাকে কোয়েশ্চেন করা হয়ে যায়। ওইটা আমরা পারি না সবসময় করতে। তো তোমাকে তিন চারটে সাপের নাম বলবো, তোমাকে বলতে হবে এই সাপ হিসেবে যদি তুমি ওকে নমিনেট করতে চাও, তোমার চারপাশে যাদের সঙ্গে কাজ করেছো তাদের মধ্যে কাকে তুমি নমিনেট করবে? গোখরো। একটা বাড়িতে হাসি হাসি মুখে ঢুকে হঠাৎ করে যদি মনে হয় মনটা আমার ফাঁসি ফাঁসি হয়ে গেল, তাহলে তো খুব সমস্যা হয় বলুন। আর এর মধ্যে থেকে দাঁড়িয়ে যাকে এতদিন ধরে আপনারা নায়িকা হিসেবেই দেখেছেন, তুমি হঠাৎ করে সাপকে এত প্রাধান্য দিলে কেন? যে একটা পুরো ওয়েব সিরিজে সাপ হলো। আসলে সাপকে আমি প্রাধান্য প্রথমে দিইনি, কিন্তু সাপ নিজ গুণে অনেকটা প্রাধান্য নিয়ে নিয়েছে। লোকে বলে ইতিহাস ঘুরে ঘুরে ফিরে আসে। এই ওয়েব সিরিজটা একটু অন্যরকম, তো ইটস আ থ্রিলার, ইটস আ মার্ডার মিস্ট্রি, অ্যান্ড দেন দেয়ার আর এলিমেন্টস অফ মাইথোলজি। সো মানে অপশন ছিল না আর প্রাধান্য না দিয়ে। তোমার ক্যারেক্টারটা কিভাবে তোমার কাছে প্রাধান্য পেল, মানে কেন প্রাধান্য? তার কারণ হচ্ছে দুটো জিনিস। আমরা ছোটবেলা থেকে যারা বাংলা সাহিত্য আর কি একটু পড়ে বড় হয়েছি, সবার মানে সেটা মানে ছেলে মেয়ে নির্বিশেষে আমার মনে হয় সবার একটু গোয়েন্দাগিরি করার শখ হয়েছে। এবার মেয়ে গোয়েন্দা তো খুব বেশি নেই। তো তখন যখন আমি মানে আমার সঙ্গে যখন সৃজিতদার কথা হলো, এটা ঠিক এই মেয়েটি ঠিক টিপিক্যাল বা প্রফেশনাল গোয়েন্দা নয়, ঘটনাচক্রেও জড়িয়ে পড়ছে এমন একটা নানান রকম জিনিসের সাথে, যাতে ও নিজের বুদ্ধি দিয়ে একটা করে সুতোর জট খুলতে গিয়ে একটা জিনিস জানতে পারছে। দ্যাটস হাউ হার জার্নি বিগিনস। সো আমি এরকম কিছু করিনি এর আগে, তো আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। তো 200 বছরে যা হয়নি, কেউ দেখে ফেললে তোমায় শেষ করে দেব। এখন আমাদের শুধু ফল ভোগ করার পালা। বাস্তব জীবনেও আমরা বিভিন্ন সিচুয়েশনে কখনো সত্যি গোয়েন্দা হয়ে পড়ি। হয়তো ওই তথাকথিত মানে ট্যাগ হিসেবে গোয়েন্দা বলা যায় না, কিন্তু কোনো জিনিস বুঝতে ইন্সপেকশন করতে বুঝতে পারি এরকম, ও এরকম, ঘটনাটা এরকম ছিল। সেটা সোলাঙ্কি কতবার হয়েছে? না বহুবার হয়েছে। মানে বন্ধুদের জন্য প্রোফাইল স্টক করা থেকে শুরু করে, সেটাও তো খানিকটা গোয়েন্দাগিরির মতোই। বা নিজের জন্য, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি, ইট ইজ ভেরি ইজি। তো সেটা বা ধরো কাউকে ঠিক মনে হচ্ছে না, কিন্তু তার ব্যবহার বা আচারে তুমি সেটা ধরতে পারছো না, বাট একটা ভাইব হয় না, যে তুমি ভাইবটা বুঝতে পারছো যে সামথিং ইজ রং। তো ওই রংটা কি হতে পারে, এরকম ছোট ইনসিডেন্টস। অবভিয়াসলি মার্ডার হয়নি বাড়িতে কখনো আমার বা আমার চেনা মানুষের আশেপাশে, বাট হ্যাঁ এরকম ছোট ইনসিডেন্টস হয়েছে যেখানে আমি একটু ইনকুইজিটিভ হয়ে, একটু ইন্ট্রুসিভ হয়ে খোঁজ খবর নিয়েছি, এবং জেনারেলি আমার ইনটিউশনগুলো ঠিকই হয়েছে। সোলাঙ্কি তো নিজের জীবনে খুব এডিটেড, মানে সর্টেড বলা যেতে পারে, যে নয়? একদমই নয়। আই অ্যাপিয়ার সর্টেড মানে তোমাকে কিন্তু মানে তোমাকে অনেক গ্যাদারিং এর সঙ্গে দেখা যায় না, বা তোমার পুরো ব্যাপারটাই খুব প্রাইভেট, যেটুকুনি তুমি দেখাচ্ছ সেইটা আলাদা। মানে সর্টেড না, আমার সার্কেলটা খুব ক্লোজ সার্কেল আর কি। মানে আমি যাই বিভিন্ন জায়গায়, যাই না তা না, আমার পার্টিজ অ্যান্ড এভরিথিং এগুলো অ্যাটেন্ড করতেও ভালো লাগে, কিন্তু আড্ডা মারাটা একদম খুব মনের মিল না হলে ওটা আমি করে উঠতে পারি না। এই যে আমি সেটাই বলছি, এই যে এডিটেড সার্কেলটায় চলে আসা, সেটাও তো কোথাও না কোথাও তোমার জীবন তোমাকে এক্সপেরিয়েন্স দিয়েছে। যে সেইটার কথা বলছি, যে একটা হলো গিয়ে আমরা প্রফেশনাল ভাবে মানুষজনকে চিনি একরকম ভাবে, যাদের সেই রূপটা কোনোদিন এর আগে উন্মোচিত হয়নি, আর আরেকটা হলো গিয়ে পরিবার থেকে বা বন্ধু বান্ধবের সঙ্গে বিভিন্ন ঘটনার মাধ্যমে তুমি কিভাবে মানুষ বেশি চিনতে পেরেছো? আই থিঙ্ক একটা বড় ইনসিডেন্টে একটা মানুষ কিভাবে রিয়াক্ট করছে থেকেও ডে টু ডে ছোট ঘটনায় আমার মনে হয় একটা মানুষের মানসিকতা, তার ইডিওলজি, তার থটস, তার বিশ্বাস, সে কিভাবে, এইগুলোতে অনেক বেশি একটা মানুষের চরিত্র বোঝা যায়। when the stakes are very high, তখন মানুষ একরকম ভাবে অনেকটা অর্কেস্ট্রেটেড ভাবে কাজ করতে পারে, কারণ অনেকটা হিসাব নিকেশের ব্যাপার আছে, যে কতটা ক্ষতি কতটা লাভ। কিন্তু যেটাতে আমার অতটা ক্ষতি নেই,
বা যেটাতে আমার অতটা লাভ নেই যে ঘটনাগুলোতে বা যে ডিসিশনসগুলোতে, সেইগুলো আমি কি নিচ্ছি সেইটা দিয়ে আমি চেষ্টা করি জাজ করার। সবসময় যে ঠিক হয়েছি তা নয়, প্রচুর ভুলভ্রান্তি হয়েছে, বাট উইথ টাইম যে মানুষগুলো থেকে গেছে তারা জাস্ট থেকে গেছে আর কি। তো ওইভাবে আমার সার্কেলটা এডিট হয়ে গেছে। যে থ্রিলার বলো বা গোয়েন্দা গল্প বলি, ইনটিউশন একটা বড় জায়গায় কাজ করে, ভেরি ইম্পর্টেন্ট। এবার আমাদের ইনটিউশন গুলো আবার তৈরি হয় আমাদের পারিপার্শ্বিক অনেক কিছু মানে সমস্ত কিছুর উপর ভিত্তি করে। তোমার ইনটিউশনটা স্ট্রং কিসের ভিত্তিতে? তুমি একটু আগে বলছিলে যে আমার জেনারেল ইনটিউশন, আমার ভাইবটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি দেখেছি যে ধরো কোন একটা মানুষ বা কোন একটা সিচুয়েশন, কোন একটা জায়গা এরকম হয়েছে যে আমি ধরো ঢুকেছি, কোন একটা মানুষের সাথেও হয়েছে বা জায়গার সাথেও হয়েছে, যে ফার্স্ট যে সেই জায়গাটাতে পৌঁছেছি বা ফার্স্ট মানুষটার সাথে আলাপ হয়েছে, দ্যাট পার্সন হ্যাজ বিন ভেরি নাইস টু মি অর ভেরি সুইট টু মি, বাট মাই ভাইব সেড সামথিং এলস, দ্যাট সামথিং ইজ নট ঠিক লাগছে না। এবং ইনভেরিয়েবলি যেটা আমার ইনটিউশন প্রথম আমাকে বলেছে সেটাই হয়েছে সময়। এবার আমরা তো প্রিটেন্ড করি আমরা খুব বুদ্ধিমান, আমাদের মাথাটা আমাদেরকে অনেক কিছু বলে। ধরো তুমি ইনটিউশনালি জানো যে এই লোকটা তোমার জন্য ক্ষতিকারক, কিন্তু তোমার তাকে ভালো লাগে এবং সে তার সাথে তোমার আড্ডা মারতেও ভালো লাগে, তোমার মাথা তোমাকে কন্টিনিউয়াসলি ট্রিক করবে যে না না ভালোই তো ভালোই তো, বাট ইন দ্য লং রান তুমি দেখবে ইনটিউশনটা ঠিকই হয়েছে, যে সে তোমার অ্যাকচুয়ালি ক্ষতি করবে, সে তোমার ভালো করতে পারবে না। সো আমার ইনটিউশনটা আমার মনে হয় ভাইবের উপর খুব ডিপেন্ড করে। মানে আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন দিস, বাট ওটা আমার ফিল হয় যে না বাবা, হয় না একটা, এই দুটোই খুব স্ট্রংলি ফিল করতে পারি আমি। কিন্তু কাটিয়ে কি বেরিয়ে আসো নাকি সেই সিচুয়েশনটা দাঁড়িয়েই? আগে ছোটবেলায় কে কি ভাববে, আমাকে লোকে কি বলবে, আমি যদি কারোর সাথে মানে কি বলতো রুডনেস আর ফার্মনেসের মধ্যে একটা ডিফারেন্স আছে। রুড না হয়েও ফার্ম হওয়া যায়, সেইটা আমি আগে জানতাম না। মানে আমার যদি কাউকে ভালো না লাগতো, আমি আই ইউজ টু বিকাম ভেরি রুড টু দ্যাট পারসন, যেটা একটা পার্মানেন্ট ড্যামেজ আর কি। তো এবং সেটা কাজের জায়গায় হতে পারে, পড়াশুনোর জায়গায়, কলেজে, ইউনিভার্সিটি, সব জায়গায়। তো আমার ভালো লাগছে মানে আমি ভীষণ বন্ধু, আর যদি ভালো না লাগে আই এম ভেরি রুড। But then with age I realized যে you don't have to be that, মানে that is not the right way. তোমার যদি ভালো না লাগে তুমি ইন্টারাকশন কমিয়ে দিতে পারো, তুমি সেই জায়গা থেকে নিজেকে রিমুভ করে দিতে পারো, কিন্তু আমার ব্যবহারটা তো আমার পরিচয়। তো আমি যদি রুড হয়ে যাই তাহলে আই উইল বি ট্যাগড অ্যাজ এ ভেরি রুড পারসন। তো আমি তো তখন আর 10টা লোককে ভাইব বোঝাতে পারবো না যে আমার ভাইবটা ঠিক লাগেনি, এত এক্সপ্লেনেশন দিতে হবে। So with time I have realized that it is better that you limit your interactions with that person, এবং ভাবে না জানো তো বুঝিয়ে দেওয়া যায় যে আমি ইন্টারেস্টেড নই এই কনভারসেশনটাতে, বা আপনাকে যে আমার দারুণ লেগেছে তা নয়, ঠিক আছে আলাপ হয়েছে, হাই হ্যালো, দ্যাটস ইট। তো এইটা করেই আমি এখন কাটিয়েছি। বিশ্বহরি ট্রেলারটাও অলমোস্ট তাই, যে তুমি খুব মন দিয়ে অবজার্ভ করছো এবং ইউ আর মানে তোমার শোনার ক্ষমতাটা অনেকটা বেশি, সেই জন্যই তুমি এই রিস্কটা নিতে পেরেছো একটা টাইমের পর, যে আজ আমি রাত্রিবেলা আজকের পুজোটা আমি করব। তুমি বাস্তব জীবনে কতটা এরকম স্ট্রং, তীক্ষ্ণ, শার্প অবজার্ভার? আই থিঙ্ক আই এম আ ভেরি স্ট্রং অবজার্ভার। মানে আমি সেটা অভিনয়ের বাইরে, কিন্তু হ্যাঁ অভিনয়ের বাইরেই বলছি, মানে অভিনয়ের ক্ষেত্রেই বরং অনেকটা কনসিয়াস নই আমি যে কখন আমি অবজার্ভ করে ফেলছি, বাট আমার মনে হয় আমি পুরো ব্লটিং পেপারের মতন আশপাশটা সুস্থে থাকি। ইফ আই মিট আ নিউ পার্সন, আমি তোমার বসা থেকে শুরু করে তোমার তাকানো, তুমি কতবার ব্লিঙ্ক করছো না করছো, তুমি কোন কথায় হাসলে একটু, ওটা আমি মানে একদম আমার পুরো কনসেন্ট্রেশনটা তোমার দিকে থাকবে। আর এটা আমার ছোটবেলা থেকেই। তো আমার মনে হয় যে আমি খুবই স্ট্রং অবজার্ভার। আমার ইনফ্যাক্ট এরমও হয়েছে, ধরো নতুন কিছু মানুষের সাথে আলাপ হয়েছে, আমার প্রথম 4-5 দিন না একদম সাইলেন্ট থাকি, আমি কোনো কথাই খুব বেশি বলি না, বলি টুকটাক, বাট ওই প্রথম কিছু মাস বা প্রথম কিছু মানে দিন আই জাস্ট অবজার্ভ দ্যাট পারসন, যে সে ওটাতে একটা মানুষকে চেনা যায়। সে একটা ধরো খুব সেক্সিস্ট কেউ একটা কমেন্ট করলো পাশে বসে, সে যদি সেটাতে প্রতিবাদ করে, আমি যদি বেশি কথা বলতে থাকি, আমি তো দেখতে পাবো না যে উল্টো দিকের মানুষটা কি করছে। তো আমার যদি তাকে জানার হয় তাহলে আমি ডেফিনেটলি বসে অবজার্ভই করব, এন্ড দ্যাট ইজ হোয়াট আই ডু। রিঅ্যাক্টর রেসপন্ডের মধ্যে তো একটা ফাইন লাইন আছে, প্রচন্ড। হাউ ডু ইউ মেইনটেইন দিস? মানে আই ক্যানট, না অলওয়েজ আই ক্যানট মেইনটেইন। এটা তো মানুষ, আমরা
ইমোশন এতটা কন্ট্রোল করতে পারি না। এমনি অভিনয়ের ক্ষেত্রে অভিনেত্রী বা অভিনেতা যারা, তাদের এমনি নিজেদের ইমোশনসকে মারাত্মক ম্যানিপুলেট করতে হয়। সো আমি ম্যানিপুলেট ওয়ার্ডটাই বলবো, কারণ আমরা কনসিয়াসলি ম্যানিপুলেট করি আমাদের নিজেদের ইমোশনসকে। তো রিয়েল লাইফে ইট ইজ নট, মানে ফর মি, আমি বাকিদের বলতে পারবো না, অনেকেই হয়তো খুব খুব ক্যাটাগরিক্যালি এটা করতে পারে বা মেনটেন করতে পারে। আমি সেটা পারি না সব সময়। মানে আই ট্রাই টু রেসপন্ড, একটু যদি কনসিয়াস থাকি। আগের থেকে রিয়াকশন আমার অনেকটা কমেছে, আই থিঙ্ক একটু ম্যাচিওরড হয়েছি যে ইফ ইউ রেসপন্ড ইট ইজ বেটার, মানে উল্টো দিকে কনভারসেশনটা এগোবে। ইফ ইউ রিয়াক্ট, কনভারসেশনটা এগোবে না, ওটার মধ্যেই থাকবে। বাট আগেন অ্যাট দি এন্ড অফ দ্য ডে উই আর হিউম্যান বিংস। রাগ বা দুঃখ বা অভিমান এইগুলো খুব রিয়েল ইমোশনস, আর রেগে গেলে সবাই রিয়াক্ট করে। সো ইট ইজ বাট ইয়েস আমি একটা জিনিস ভাবার চেষ্টা করি, মানে আমি জানি না, অবভিয়াসলি আমার সাথে বন্ধু বান্ধব যারা আছে তারা বেটার বলতে পারবে। আমি চেষ্টা করি যে আমি যদি প্রচন্ড রেগে যাই, ধরো প্রচন্ড রেগে গেছি, ইফ আই এম নট পুশড ইনটু দ্য কর্নার, আই ট্রাই নট টু সে হার্টফুল থিংস টু পিপল। মানে কেন, মানে এটা একটা, ওটা আমার পেশেন্স লেভেলটা বেশি বলে ওটা অনেকটা লম্বা চলে। কিন্তু ইয়েস, when that crosses, when that limit crosses, then I'm a very bad human being to some people. But আমার এই পেশেন্সটা আছে, আমি অনেকক্ষণ মাথা ঠান্ডা করে আলোচনা, মানে কনভারসেশন থাকতে পারি। কিন্তু আমি হার্টফুল কথা, কারণ আমি এটা নিজেও দেখেছি আমার নিজের ক্ষেত্রেও, ঝগড়াটা আমি ভুলে যাব ডেফিনেটলি। আমি যদি তুমি যদি আমার বন্ধু হও, কতদিন আর মনে রাখবো আমি ঝগড়া? আমি তো চাইবো তুমি আমার লাইফে আবার থাকো, কিন্তু if the company is good, if the company is definitely, if you're a friend of mine, সেটাই আমি বললাম। But what stay with you? So I try not to say things that will intentionally hurt people. ওটা আমি চেষ্টা করি একদমই না করার। এই যে তুমি পুরো কথাটার মধ্যে ম্যানিপুলেট শব্দটার ক্ষেত্রে আরেকবার এক্সপ্লেন করলে, আমরা নর্মালি দেখেছি যে জেনারেলি ম্যানিপুলেট, পলিটিক্স, এই দুটো শব্দ খুব নেগেটিভ অর্থে ইউজ হয়। কিন্তু আবার কর্মক্ষেত্রে অনেক বড় বড় জায়গায় লেখা আছে যে কখনো কখনো আমাদের ম্যানিপুলেট করতে হয় বিভিন্ন সিচুয়েশনকে। হাউ ডু ইউ ডেসক্রাইব দিস? কারণ মানে গল্পটা যেহেতু বিশ্বহরির সঙ্গে কিভাবে রিলেটেড, কারণ সেটাও একটা পরিবার, তোমাকে অনেকের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে হচ্ছে। অনেকেই অনেককে ম্যানিপুলেটও করছে গল্পের মধ্যে, আমরা দেখতে পাবো সিরিজটা রিলিজ যখন করবে। পলিটিক্স হচ্ছে রাজনীতি, রাজার নীতি, রাজা যে নীতি ধরে চলে। এবার পলিটিক্সটার শব্দটার বা ওটার যে কারণ, কার্যকারণ, ব্যবহার, সেটা তো মানে নেগেটিভ ওয়েতে জিনিসটা, দিস ইজ নট আ নেগেটিভ থিং। উই আর দ্য প্রোডাক্ট, মানে উই অল আর প্রোডাক্ট অফ পলিটিক্স অনলি। এবার সেটা কেন আমরা নেগেটিভলি ধরি? কারণ আমাদের কাছে এক্সাম্পল নেই ভালো পলিটিশিয়ানসের। এত পুরনো না আমাদের, মানে ভালো পলিটিশিয়ান খুঁজে বার করতে গেলে অনেকটা পিছনে, হ্যাঁ গুগল করতে হবে, অনেকটা পিছনে যেতে হবে। সো পলিটিক্সের সাথে যেটার আমাদের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমরা বলি একদম পলিটিক্স করবি না। পলিটিক্স ইজ নট রং, মানে ইট ইজ, পলিটিক্স না থাকলে একটা দেশ চলবে কি করে? সেরকমই আমার মনে হয় ম্যানিপুলেশনও। ইয়েস, আমার মনে হয় দ্য ইন্টেনশন অফ দ্য ওয়ার্ড ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, কারণ শব্দটার ক্ষেত্র ছাড়া বা কনটেক্সট ছাড়া শব্দর তো কোনো অর্থের তো আলাদা করে কোনো অর্থ নেই আর কি। তো এটা একটা কনটেক্সট লাগবে। আমার মনে হয় কোন প্রসঙ্গে জিনিসটা ব্যবহার করা হচ্ছে, বা আমি ইফ আই এম ম্যানিপুলেটিং সামথিং, হাউ এম আই ডুইং ইট, ওয়াই এম আই ডুইং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কারণটা কি? আমার জাস্ট ইচ্ছা করছে একটা মানুষকে বসে বসে ম্যানিপুলেট করবো, তার জীবনটা আমি ঘেঁটে দেবো, তাহলে তো ইভিল ওয়ার্ড। কিন্তু ইফ আমার একটা কাজ আমাকে করাতে হবে, আমি ধরো আমি একটা অফিসে চাকরি করি, আমার আন্ডারে 10টা লোক কাজ করে, আমাকে সেই কাজটা তাদেরকে দিয়ে করাতে হবে এবং সেই কাজটা করাতে হবে। তো তার জন্য ইফ আই ইউজ সার্টেন টেকনিক্স which will not harm them but will help them to finish the work, I don't find anything wrong in it. কিন্তু আবার পাশাপাশি এই ক্যাটাগরিটাও তো আমরা দেখি, সেটা বন্ধু বান্ধব বলো, পরিবার বলো, কাজের ক্ষেত্রে, যাদেরকে আমরা অনেক সময় বলি ছাড় না, তোর তো কিছু যায় আসছে না, তুই চুপ কর না, মানে তার ওই পাকটা নিয়ে ঘাটতেই ভাল লাগে যে ওই এটা করেছে জানিস তো, মানে ওর ওই সিচুয়েশনটা যত কাদা সেটার মধ্যে ঘাটতে ভাল লাগে। এই মানুষগুলোকে চিনতে পারো যে এর না গন্ডগোলটাই ভাল লাগে, এর নিজের জীবনে সুখে ওর সুখ নেই, ওর অন্য জীবনে ওটাই। তুমি চুপ করে বসে যদি মানুষের কথা শোনো, তুমি বুঝতে পারবে। একদিন তুমি বলতে পারো, ধরো
তোমার এরকম কারোর, তোমার ফ্যামিলি কারোর সম্পর্কে কিছু মনে হচ্ছে, তুমি একদিন বলতে পারো, বাট ইফ ইউ ডু ইট রেগুলারলি দেন দ্যাটস ইউর হ্যাবিট, অ্যান্ড আই স্টে অ্যাওয়ে ফ্রম দোজ কাইন্ড অফ পিপল, আই ট্রাই টু। এখানে যেহেতু পরিবারের একটা গল্প, সেই জায়গা থেকে পরিবার মানে একদম ব্যক্তিগত জায়গা ছাড়া সেই ওই পরিবার তোমাকে কতখানি বড় করেছে, ম্যাচিওর করেছে? অনেকটা 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 আমি বলবো, অনেকগুলো ইনসিডেন্টসে আমি বড় হয়েছি। আমি যখন ক্লাস 6-এ পড়ি, মাই ফাদার মানে কি বলবো এক্সপিরিয়েন্সড হার্ট অ্যাটাক। আমি তখন 7 না 6-এ পড়ি, প্রথম আমার বাবার হার্ট অ্যাটাকটা হয়। ইট ওয়াজ আ ম্যাসিভ মানে আমার বাড়িতে, এবং সেই সময় আমি অনেকটা বড় হয়ে যাই দায়িত্ব নিয়ে। এটা তারপরে আরও অনেক ছোট 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 ইনসিডেন্টস। আমরা যত বড় হই আমাদের আশেপাশে ধরো বাবা মা মাসি পিসি, এদের সাথে তো আমাদের ইকুয়েশনসগুলো বদলে যায় আস্তে আস্তে। এখন যখন আমি বুঝতে পারি যে আমাকে অ্যাকচুয়ালি বড়দের মধ্যেই ধরে আমার বাড়ির লোকজন, বিকজ নাও দে কাম আপ উইথ দেয়ার প্রবলেমস, যেগুলো ছোটবেলায় কোনোদিন জানতেই পারিনি তাদের জীবনে আছে। কারণ এমনি আমাদের বাবা মা এবং আগের জেনারেশনটা তাদের লাইফের প্রবলেম নিয়ে বা নিজের একদম ব্যক্তিগত নিজি জীবনের প্রবলেমটা নিয়ে আলোচনা করে না, বিকজ এখন অ্যাওয়ারনেস আছে, এখন আমরা অনেক বেশি ওপেনলি কথা বলি। আমাদের আগের জেনারেশন অতটা ইউজড টু ছিল না এই বিষয়গুলো নিয়ে ওপেনলি কথা বলার। হয়তো বোনেরা বলতো বা বন্ধুরা বলতো, কিন্তু পরের জেনারেশনের সাথে শেয়ার করার ব্যাপারটা তো ছিল না। কিন্তু এখন আমি বুঝতে পারি যে দে আর অলসো ইউনো কি বলবো কনসিডারিং মি অ্যাজ এ ভ্যালুয়েবল ওপিনিয়ন। মানে ঠিক আছে, এর বোধ বুদ্ধি একটা জায়গায় এসছে, এর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলা যায়। তো আমার মনে হয় এইরকম ছোট ছোট জিনিসগুলোতে আমি বুঝতে পেরেছি যে পরিবারের মধ্যেই অনেকটা বড় হয়েছি। পরিবার যেমন এই জায়গায় বড় করে, আবার ছোটবেলা থেকে আমরা শিখেছি তো জীবনের যে কোনো ক্রাইসিসে পরিবারই থাকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারি না, পরিবার বলতেই যাদের বুঝি তারা থাকবে না। আত্মার সম্পর্ক যাদের সাথে তারা থাকে, আত্মীয়। এটা আমি ইচ্ছানদী বলে একটা সিরিয়াল করেছিলাম, সেখানে খুব সুন্দর সুন্দর কথা ছিল। তো ওখানে চন্দনদার লিপে আর কি একটা ডায়লগ ছিল যে আত্মীয় সেই যার সঙ্গে আত্মার সম্পর্ক। ওটা আমার মাথায় মনে একদম এচড হয়ে বসে গেছে। তো এটা তো আমরাও দেখেছি, সবসময় যে পরিবার পাশে থেকেছে তা নয়। আর অনেক সময় বন্ধুরা পরিবারের থেকে বড় হয়ে দাঁড়িয়েছে, পাশে অনেক বেশি দাঁড়িয়েছে। তো এটা খুবই একটা মানে জেনারেলাইজ করা যায় না, বাট হ্যাঁ ইন জেনারেল ফ্যামিলি অ্যাকচুয়ালি স্ট্যান্ডস বাই। মানে সে তোমাকে ফেলে দেবে না কমপ্লিটলি আর কি, চেষ্টা করে তোমার পাশে থাকার। বিশেষ করে বাবা মা অন্তত, হ্যাঁ মানে বাকি এক্সটেন্ডেড ফ্যামিলি তুমি যদি ভুলেও যাও, বাবা মা মোটামুটি ইন জেনারেল খুব একটা অন্যরকম কিছু না হয়ে গেলে থাকেই তো। কিন্তু এই মানে সিরিজটার সঙ্গে তোমার অভিনয় সত্তাটা কিভাবে থাকলো, মানে কিভাবে তুমি অন্যভাবে নিজেকে ডিসকভার? দেখো এই সিরিজটাতে কয়েকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। প্রথম হচ্ছে যে একটা পরিবার, যে পরিবারে আপাতত কোনো ঝামেলা নেই, কিন্তু মানে হয় না ইন জেনারেল আমরা দেখি যে ও এটা একটা, আমি এমন টেলিভিশন কাজ করেছি মানে প্রথমেই দেখে দেওয়া হয় যে এ হচ্ছে একটা কুচুটে ননদ, এ হচ্ছে একটা কনস্পিরেসি করা বড় যা, এ হচ্ছে একটা দজ্জাল শাশুড়ি, এ হচ্ছে খুব নিরীহ বৌমা। হ্যাঁ এই জিনিসটা হয়ে যায়। তো এটা একটা পারিবারিক গল্প, কিন্তু এই পরিবারে তুমি ওরকম ভাবে কাউকে খারাপ দেখে দিতে পারবে না, তার কারণ এভরিবডি হ্যাজ দেয়ার ওন স্টোরি, এভরিবডি হ্যাজ দেয়ার ওন স্ট্রাগল, অ্যান্ড ওয়াই ইজ সামওয়ান আজকে এই মানুষটা কেন এরকম, সেটার পিছনে একটা কারণ আছে, তার একটা ইতিহাস আছে। তো এই জিনিসটা আমাকে খুব ইন্টারেস্টিং লেগেছিল যে কোনো ক্যারেক্টারকে এইভাবে ইউনিডাইমেনশনাল করে দেওয়া হয়নি। ইটস আ মাল্টি ডাইমেনশন, মানে যেরকম মানুষ হয়, কোনো মানুষকে ওরকম ভাবে আনলেস অ্যান্ড আনটিল খুব খারাপ মানুষ, সাধারণ জীবনে তো সবাই তো খারাপ ভালো মিশিয়েই হয়, তো ওরকমই এটা একটা। এবং প্রথমবার এরকম একটা মাইথোলজিক্যাল কি বলবো একটা মার্ডার মিস্ট্রি, যেটাতে খানিকটা গল্প আছে, খানিকটা ম্যাজিক আছে, খানিকটা রিয়ালিটি আছে, এই সমস্তটা মিশে আমার জিনিসটা মনে হয়েছিল যে ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং টু এক্সপ্লোর। মানে দেখি আমি গিয়ে কি হয় হয়ে উঠতে, মানে রাজনন্দিনীর কি হয় সেটা একটু দেখতে ইচ্ছা করেছিল, সেই জন্যই আই জাস্ট সেড ইয়েস। বাড়িতে বাস্তু সাপ মারা গেলে মা মনসার অভিশাপ পড়ে। মা তুমি বাস্তব জীবনে
কখনো কোনো হয়েছে যে কারোর কোনো একটা কুসমস্যা যেটা তুমি বুঝতে পারছো যে সেই পরিবেশটা, সেই জায়গাটার বা সেই মানুষটার ক্ষতি করছে, কিংবা নিজের কোনো কুসংস্কার তো সারা জীবন মানুষের ক্ষতি করে। যেমন ধরো আমি তোমায় বলছি, আমি কুসংস্কারে একদম বিশ্বাস করি না, কিন্তু আমার দুশালিক দেখলে মনে হয় দিনটা ভালো যাবে। এবার এটাকে তুমি কুসংস্কারও বলতে পারো, সংস্কারও বলতে পারো। এবার এটা কাউকে ক্ষতি করছে না, কিন্তু এরকম যদি কিছু সংস্কার থাকে বা কুসংস্কার থাকে যেগুলো অ্যাকচুয়ালি ডেট্রিমেন্টাল এবং যেটার কোনো মানেই নেই, এটা মানুষের ক্ষতি করছে, সেইটা তো আশেপাশে আমরা প্রচুর দেখি। সেইগুলোকে আমি একদমই টলারেট করি না। আমি প্রথমেই পরিষ্কার বলি যে এটা প্লিজ মেনো না, এটার কোনো মানে নেই। কিন্তু দায়িত্ব নিয়ে চেঞ্জ করার চেষ্টা করেছে এবং বুঝিয়েছি। দেখো মুশকিলটা হচ্ছে কুসংস্কারের ইয়েটা এত ডিপ, কুসংস্কারের ওই মানে কি বলবো, মানে নিভ যে বলে না, একদম ভেতরের একদম মেন কোট শব্দটাই মনে পড়ছিল না, কোটটা এত ডিপ ডাউন। মানে কারণ ও তো ওই সংস্কারটা ওর ছোটবেলা থেকে মেনে আসছে, ওর মাও মেনে এসছে বা ওর বাবাও মেনে এসছে, তো ন্যাচারালি ও অন্য কোনো বে জানেই না। তো ওর ওই কুসংস্কারটাকে কোয়েশ্চেন করা মানে ওর নিজের এক্সিস্টেন্সকে কোয়েশ্চেন করা হয়ে যায়, বাবা মাকে কোয়েশ্চেন করা হয়ে যায়। ওইটা আমরা পারি না সবসময় করতে। তো ইয়েস, আমি চেষ্টা করেছি, কিন্তু সবসময় যে সফল হয়েছি এটা বলতে পারি না। তার সব থেকে বড় হাউস অফ সিক্রেটস দিল্লি যে ঘটনাটা, যে একটা সংস্কার একটা পরিবারকে কিভাবে ধ্বংস করে। এক্স্যাক্টলি, কুসংস্কার কোনোদিনও কারোরই কোনো উপকার করেনি। আর এই গল্পটাতে তো আরো মজা হচ্ছে যে কুসংস্কারটাকে অ্যাকচুয়ালি একটা ক্রাইমকে কি বলবো আড়াল করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমি যদি নিজেই ওই কুসংস্কারের পার্ট হতাম তাহলে তো আমি কোনোদিন এটা খুঁজেই বার করতে পারতাম। এই বাড়িতে যে পুজো করবে তার নির্ঘাত মৃত্যু হবে। শেষ রাতের পুজো আমি করব। বলছো যে আজকের রাতের পুজোটা আমি করব, এরকম কোন জিনিসটা তোমার রিসেন্ট পাস্টে মনে পড়ছে যে কেউ রিস্কটা নিতে চায়নি, তুমি নিয়েছো and you have succeeded? এক্ষুনি তো এরকম কিছু মনে পড়ছে যেটা আমি রিস্ক নিয়েছি, বাট হ্যাঁ এরকম হয়েছে যে মানে ধরো এই লাস্ট টাইম when I was coming from Bombay to Calcutta, everything that could have gone wrong has gone wrong. মানে টিকিট হয়নি, কনফার্ম হয়নি, আরও হাজার, মানে সেটা একটা আলাদা একদিন, ওটা একটা সময় লাগবে, একটা দিন লাগবে ওটা গল্পটা বলতে। তো সব কিছু মানে গাড়ি পাচ্ছি না, গাড়ি চলে গেছে, ট্রেন চলে যাবে, মানে সেটা ভয়ঙ্কর ব্যাপার সব কিছু। তো আমার তখন মনে হয়েছিল যে মানে there was a time যখন I felt like giving up completely, যে আমি আর পারছি না। কিন্তু ওই একটা এক্সট্রা স্টেপ নেওয়াতেই, যে মুহূর্তে মনে হয়েছে যেটা আমি আর পারছি না, সেখান থেকে আর একটা স্টেপ নেওয়াতেই সবটা ঠিক হয়ে গেছে। এটা হয়েছে আমার সাথে, যে যেগুলো আমার মনে হয়েছিল যে আমি একা করতে পারবো না, সেটা হয়ে গেছে সামহাও। তো সেইটা যদি বলো তাহলে বলো, বাট রিসেন্টলি ওরকম রিস্ক নিয়েছি আমি একা না, এখনো সেরকম কিছু হয়নি। মানে হয়েছে বহু বছর আগে, বাট রিসেন্ট পাশে না। বেশ, আমি লাস্ট তোমাকে তিন চারটে সাপের নাম বলবো, তোমাকে বলতে হবে এই সাপ হিসেবে যদি তুমি ওকে নমিনেট করতে চাও, তোমার চারপাশে যাদের তুমি কাজ করেছো তাদের মধ্যে কাকে তুমি নমিনেট করবে? আচ্ছা ঠিক আছে, গোখরো। আসলে কি মুশকিলটা বলো তো, এটা আমাদের প্রথমে আমি একটা কথা বলি, সাপ কিন্তু বেসিক্যালি খুব নিরীহ, গোখরো সাপের বিষটা বেশি, তার মানে ওর সাথে মেস করাটা বেশি যাবে না। মানে ইউ ক্যানট মেস উইথ গোখরো সাপ, আই থিঙ্ক। মানে ভয় পায় আর কি লোকে গোখরো সাপকে, পাওয়াই উচিত। এর আবার হেডিং হবে না তো, স্বস্তিকা মুখার্জিকে গোখরো সাপ বললেন সোলাঙ্কি রায়, হতে পারে পরে তো যারা প্লিজ না 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 আমি একদম সেটা চাই না। বাট হ্যাঁ, স্বস্তিকাদির সাথে মনে হয় যে স্বস্তিকাদির রিপ্লাইগুলো আমার খুব ভালো লাগে। স্বস্তিকাদিকে যারা নানান রকম, আমি তো দেখি অনলাইন, হ্যাঁ হ্যাঁ she absolutely don't care, মানে তো don't mess with her. So that I like about, I love that about her. র্যাটেল স্নেক যে আওয়াজ দিয়ে আসে, জানান দেয় কাট কাট কাট, আই থিঙ্ক মি। ইয়েস, বিকজ আমি আগে থেকে বোঝাতে থাকি যে এবার কিন্তু আমি ছোবলটা মারতে পারি, আমি লুকাতে পারি না। সো ইট শোজ অন মাই ফেস, তো এই আওয়াজে বুঝে যাবে যে আসছে, দিতেও পারে একটা ছোবল, ডোন্ট গো দেয়ার। তো আইয়া বেশ। আর লাস্ট হলো কি সেলিব্রিটি সাপ, অজগর। অ্যানাকোন্ডা ধরো বললাম। হ্যাঁ, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যে অতটা মানে অজগরের যে ব্যাপারটা আর কি, যে রাজকীয় ব্যাপারটা, দ্যাটস হিউজ থিং। I think no one else than বোম্বাদা, মানে who can be, এটাও বলবে তো বোম্বাদাকে অজগর বললেন।
কাকি কোন ধাপে তকমা দিল সোলাঙ্কি, যাই হোক কিন্তু বিশোরই আসছে, তো সেইখান থেকে কিভাবে কি হরণ করা যাবে যদি দর্শকদের একটু বলে। এটাই আমি বলবো, বিশোরই খুব অন্যরকম একটা সিরিজ, প্রচন্ড এন্টারটেইনিং। আপনারা কি বলবো, একটা মিক্স অফ মাইথোলজি, তারপর মার্ডার মিস্ট্রি, থ্রিলার, সো সব মিলিয়ে আমি কাজ করে ভীষণ তো মজা পেয়েছি। আই থিঙ্ক 14 ফেব্রুয়ারি রিলিজ করছে, দেখুন, আমাদেরকে বলুন, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।